এক পর্যায়ে আসলে এত অমানসিক অমানবিক নির্যাতন হইছে, হাসিনার কিছু দোসর ছিল যারা সে সময় হয়তোবা পরে কি আর্মিদের জানতে পারছিলেন তুহিন ভাই যে আমাদের ২ টা আপনার বাবা বাহিনীকে ধ্বংস করছে। তুহিন ভাই সেনাবাহিনীকে তুহিন প্লাস ভাই আপনার বাবা ওই ৪৩ দিন কোথায় ছিল এটা জানতে পারছিলেন পরে? পরে বলতে ভাই জানতে পারছি, এটা আব্বু আসার পরে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে উনি কিছুদিন র্যাবে ছিল, কিছুদিন ডিজিএফআই তে ছিল। র‍্যাব কত ২৮ তারিখ থেকে র‍্যাব কতই ছিল জি। 2 না 1? এটা সম্ভবত র‍্যাব আপনার খিলগাঁওতে তখন র‍্যাব কত ছিল? র‍্যাব কি ২ ছিল পসিবল যতদূর সম্ভব। হুম। হ্যাঁ, হাসিন ভাই র‍্যাব 2 না ওইটা? র‍্যাব 10 সব র‍্যাব ইউনিটি ভাগ করে দেওয়া হয়েছিল। ওইভাবে ইন্টারেকশন জি। করছিল। এছাড়াও দেখি তো যাই হোক যেটা বলছিলাম, তো ওখান থেকে আপনার ফিরে আসার পরে যখন পিলখানাতে স্যার? না বিডিআরের সাথে আমাদের কোনো পার্থক্য ছিল না। একে অপরের সাথে জি স্যার। একসাথে যুদ্ধ করতাম। এটা লজ্জা। করছে। ধন্যবাদ ভাই, একটা কথা বলেন। জি। তো ৪৩ দিন গুম থাকার পরে যখন পিলখানাতে রেখে যাই, তারপরে এতটা অমানসিক টর্চার হয়েছিল যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বা মিথ্যা সাক্ষী দেওয়ানোর জন্য কোনোটাই হয়তোবা সে সময় সম্ভব হয়নি। বিধায় উনাকে পিলখানাতে রেখে যাই। উনি ছুটে আসছে কিন্তু তারপরে ছুটি আসছে, দীর্ঘ ১৫ মাস চাকরিও করছে। দীর্ঘ ১৫ মাস চাকরি করছে, ছুটি আসছে। তারপরেও শেষ পর্যায়ের দিকে যখন সর্বশেষ ছুটি কাটায় যায়, এই যে আব্দুল কাহার আকন্দ, আপনার হাসিনার মদতপুষ্ট একজন অবসরপ্রাপ্ত একজন অফিসারকে যে এত গুরুত্বপূর্ণ একটা মামলায় যে তদন্ত করার জন্য যে নিয়ে আসছিল, এই আব্দুল কাহার আকন্দের জন্য কিন্তু বিডিআরদের আর এই সেনা পরিবারদের জীবন শেষ হয়েছে। কিন্তু সঠিক তদন্তটা কিন্তু আব্দুল কাহার আকন্দের জন্য কিন্তু মুখ পায় নাই। কেউ দেখতে পায়নি। উনি যদি সঠিকভাবে তদন্তটা করতো, তাহলে প্রকৃত দোষীগুলো তো কবে ধরা পড়তো। আব্বুকে যখন ডাকলো, ডাকার পরে বলে যে আপনাকে মিথ্যা সাক্ষী দিতে হবে। মানে সাক্ষী দিতে হবে, মিথ্যা সাক্ষী না, সাক্ষী দিতে হবে। আব্বু বলে যে আমি কাউকে, ওই সময় আব্বু ছিল আপনার সেক্টর অফিসে কর্মরত ছিল। যখন দরবার হলে ঘটনা ঘটে তখন আব্বু ছিল ঢাকা সেক্টর অফিসে। তো কিছু আমি দেখি না, আমি কিছু আজ করতে পারি না, হঠাৎ গোলাগুলি। আমি কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিব বা কার বিরুদ্ধে আমি বলবো যে একটা পরিবার ধ্বংস হবে, আমি কি জন্য বলবো স্যার? পরে বললো যে ঠিক আছে আপনারা যান। বিকেলবেলায় জেলখানা গাড়ি এসে অ্যারেস্ট করে নিয়ে যায়। আরেকটা জিনিস আপনাদেরকে ইনফর্ম করি, সেটা হচ্ছে যে পিলখানায় এই হত্যা মামলায় সর্বশেষ গ্রেপ্তারকৃত আসামি কিন্তু আমার বাবা। ২০১০ সালের ১২ই জুলাই যে সিআইডি চার্জশিট দেয়, তার আগে একদিন আগে ১০ই জুলাই আব্বুকে গ্রেপ্তার দেখাই। সেই অনুযায়ী যদি ৮৫০ আসামি হয়, ৮৫০ যদি সিরিয়াল হয়, তাহলে আমার বাবার আসামি নাম্বার ৭৯০ আসে কিভাবে? কথা তাই কিনা? আর দীর্ঘ ১৫ মাস চাকরি করার পরে একটা মানুষকে যদি যাবজ্জীবন জেল দেওয়া হয়, উনি কিন্তু দীর্ঘ ৫ বার ছুটিও আসছে এর ভিতরে। তাহলে একটা মানুষকে যদি এই প্রহসনের মামলায় যদি যাবজ্জীবন জেল দেওয়া হয়, তাহলে না জানি কত নির্দোষ মানুষকে আজকে ফাঁসি বা এই যাবজ্জীবন মামলাতে ফাঁসানো হয়েছে। তাদেরকে কি জবাব দেবে দেশের মানুষ? তারপরেও ফ্যাসিস্ট হাসিনা যখন চলে যায়, ৫ই আগস্টের পরে আমরা একটা আশার আলো দেখি যে না, ইনশাল্লাহ আমাদের একটা ব্যবস্থা হবে। আমাদের দেশের যে ৫৭ জন শহীদ কর্মকর্তাদেরকে যারা হত্যা করছে, প্রকৃত খুনিরা বের হবে, আমার নির্দোষ বাবারা বের হবে। ইনশাল্লাহ আমরা একটা সঠিক বিচার পাবো, আমরাও পাবো, আমাদের দেশের মানুষ পাবে। এই আশাটা কিন্তু আমরা জাগছিল। আজকে দেখেন এই যে তদন্ত কমিশনের ব্যাপারে, আজকে তদন্ত কমিশনের ব্যাপারে আন্দোলন করা কি জন্য লাগবে? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, উনি নিজেই কিন্তু একজন সেনাবাহিনীর বড় অফিসার, তাই কিনা? আজকে কত নির্যাতিত ফ্যামিলি, আমরা পরিবার, আমাদের কথা শোনার তো কেউ নাই। বড় বড় পজিশনের মানুষগুলো তো বিভিন্ন সময় সংবাদ সম্মেলন রাখতে পারে, বিভিন্ন ব্যবস্থা নিতে পারে, আমরা তো সেগুলো পারি না। আমরা তো প্রত্যন্ত অঞ্চল থেকে শুধু মুখে দিকে তাকাই থাকি যে আমাদের দেশের মানুষ আমাদের জন্য কি করে, আমাদের সুশীল সমাজ আমাদের জন্য কি করে। আমরা তো শুধু টাকায় থাকি তাদের দিকে, আমাদের তো বলার জায়গা নাই বা আমাদের শোনার কেউ নাই। তো প্রজ্ঞাপন যখন শুনলাম যে তদন্ত কমিশন গঠন হবে, তখন আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ বলছিলাম যে না, এবার ন্যায় বিচার আমরাও পাবো, আমাদের দেশের মানুষ পাবে, আমাদের দেশের ৫৭ জন যে চৌকস অফিসারকে যেভাবে হত্যা করা হয়েছে, তাদের পরিবার, সারা দেশবাসী পাবে সঠিক বিচারটা। কিন্তু প্রজ্ঞাপনে আসলে একটা জিনিস উল্লেখ করা উচিত যে হাসিনা তো পালাই গেছে, কিন্তু হাসিনার দোষর কি এখন আছে কিনা এটা আমরা সঠিক জানি না। এই প্রজ্ঞাপনে ২টা জিনিস উল্লেখ করছে, সেটা হচ্ছে আপনার যে প্রথম পৃষ্ঠা ২য় অনুচ্ছেদে, আরেকটু উপরে ভাই আছে যে এই দুটি মামলায়, এই রুজুকৃত ২টি মামলায় অভিযুক্ত ব্যক্তিবর্গ ব্যতীত, এখানে উল্লেখ করছে ব্যতীত এই শব্দটি। আর দ্বিতীয় কার্যপরিধির যে নাম্বার যে এই পয়েন্টে আছে, যেটা এক মিনিট, নাম্বার ইয়াতে আছে যে এই হত্যাকাণ্ড সহ সংগঠিত অপরাধে ইতিমধ্যে দায়েরকৃত মামলা এবং সংশ্লিষ্ট মামলায় অভিযুক্তগণের দায় এবং অপরাধ অক্ষুণ্ণ রেখে। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে যেসব ব্যক্তিরা কোনো অপরাধই করেনি, অপরাধ না করে আজকে যাবজ্জীবন ফাঁসির দণ্ডে দণ্ডিত বিভিন্ন মেয়াদে, আজকে ১৮,৫০০ মানুষকে কি বিনা অপরাধে চাকরিচ্যুত করা হয়েছে?
একটা প্রশাসনে বিশেষ কোর্ট সাজাইয়ে বিশেষ মামলা দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আপনারা কি জানেন যে ওই সময় ভারতের এক কথা যে আওয়ামী ও ভারত বিরোধী মোনা যেসব সৈন্যগুলা ছিল বিডিআরে তাদের একটা করে রাখে নাই, এনএসআই দিয়ে পুলিশ দিয়ে তদন্ত করে বের করে চাকরিচ্যুত করছে, জেল দিছে বাড়ি বাড়ি গিয়ে। জি ধন্যবাদ তুহিন ভাই। শাকিল ভাই, আপনাদের আইনজীবীর সাথে আপনি সবচেয়ে বেশি আপনি যোগাযোগ করছেন আইনজীবী পরিবারগুলোর সাথে, মানে সবশেষ আশা কি মনে করছেন পরশুদিন কি হতে যাচ্ছে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইলিয়াস ভাই আমাদের এই ক্ষতিগ্রস্ত মজলুম পরিবারকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আশা দেখতে এখনো মনে হয় পাচ্ছি না। এই কারণে আমি বলতেছি, গত কোর্টটাতে যে অজুহাতটা দেখানো হয়েছিল যে প্রজ্ঞাপনের অজুহাত দেখিয়ে যে আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে এই বিচার কার্য পরিচালিত হবে, ওই প্রজ্ঞাপনটা এখনো বহাল রয়েছে। আজকে গত 28 নভেম্বর আমাদের লাস্ট কোর্ট ছিল। আজকে 40 দিন অতিবাহিত হয়ে গেছে। আলিয়া মাদ্রাসা তারা প্রিপেয়ার করতে পারে নাই, কিন্তু নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে যে কোর্টটা কোথায় পরিচালিত হবে সেটাও বলে নাই। আমরা যতদূর শুনেছি এখন পর্যন্ত আমাদের আইনজীবীদের মাধ্যমে যে জজ কোর্টে মামলাটা পরিচালিত হবে। তাহলে সেই একই অজুহাত যদি দেখানো হয় যে তারা আসামিকে নিয়ে আসতে পারে নাই, এখানে বসার পজিশন নাই, বা এখানে নিরাপত্তা জনিত কারণ আছে, তাহলে আমরা ন্যায় বিচার আশা করব কিভাবে? এটা আমার প্রথম প্রশ্ন। এরপরে যেটা হচ্ছে যে গত 16 বছরে তো আমরা পাই নাই, সেটা নিয়ে কোনো কথা নাই। সেটা ষড়যন্ত্রের শিকার ছিলাম। এখন আমরা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা একটা বৈপ্লবিক সরকার পেয়েছি, কিন্তু আসলে আমরা এই বিডিআর পরিবারগুলো এখনো মুখ দেখতে পাচ্ছি না। আমরা জানি আমরা প্রথমেই 57 জন শহীদ কর্মকর্তার বিচারটা আমরাই দাবি প্রতিনিয়ত জানাচ্ছি। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচারটা, ন্যায় বিচারের জন্য সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করছি। যখন গত মাহিন সরকার যখন ন্যায় বিচারের জন্য এই তদন্ত কমিশনের জন্য শহীদ মিনারে ডাক দিল, তখন আমরাও উপস্থিত ছিলাম, এই বিডিআর পরিবারগুলো উপস্থিত ছিলাম। স্বাধীন তদন্ত কমিশন গঠনের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। কেন জানিয়েছিলাম? কারণ আমাদের মাথায় কলঙ্কের দাগ আছে, এই কলঙ্কের দাগ আমাদের মুছে ফেলতে হবে। এই স্বাধীন তদন্ত কমিশনের কাছে আমাদের আশা ছিল যে আমাদের যে বিচার প্রক্রিয়া আছে, কি হয়েছে, ভুল ছিল কোনগুলো, সেই জিনিসগুলো নিয়ে তারা পুরো আলোচনা এটা তদন্ত করে বের করে নিয়ে আসবে। সেটা এখন আশা করতেছি। হাসিনুর রহমান স্যার তো আমাদের পক্ষে সবসময় মানে ন্যায়ের পক্ষে বলেন। আমি আশা করব স্যাররা যেহেতু এখনো আছেন এবং এই ন্যায়ের পক্ষে থাকবেন। কিন্তু আগামী 9 তারিখ নিয়ে আমার বিশেষ কনসার্ন। স্বাধীন তদন্ত কমিশন তদন্ত করবে, খুবই স্বাভাবিক, এবং এটার মাধ্যমে তদন্তের মাধ্যমে আসল অপরাধী যারা আছে তাদেরকে চিহ্নিত করা হবে। কিন্তু এই যে 834 জন যারা এখন জেলখানায় আটক রয়েছে, মৃত্যুর প্রহর গুনতেছে, তার মধ্যে অনেকের সাজা শেষ হয়ে গেছে, খালাসপ্রাপ্ত, সবচেয়ে বড় বিষয় হচ্ছে খালাসপ্রাপ্ত, সাজা শেষ এরকম ব্যক্তির সংখ্যা 5 শতাধিক। খালাসপ্রাপ্ত আছে 273, সাজা শেষ হয়েছে 263 জন, টোটাল 5 শতাধিক। এবং সর্বমোট যদি আমি চিন্তা করি 834 জন, যাদের আমরা মনে করছি কেউ অপরাধী না, প্রত্যেকে নিরপরাধ মানুষ, তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে হয়রানি করার জন্য, সঠিক যেন তথ্য না বের হয়ে আসে সেজন্যই তাদেরকে আটকে রাখা হয়েছে। আমি চাই তদন্ত হোক। এই তদন্ত করার জন্য সময় লাগবে, 3 মাস, 4 মাস, 5 মাস সময় লাগতে পারে, কিন্তু আমাদের বাবাদের, চাচাদের জেলখানায় আটক রেখে আমরা তদন্ত চাচ্ছি না। আমরা চাচ্ছি তাদেরকে মুক্তি রেখে, তাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে আপনারা যতদিন খুশি তদন্ত করুন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, কিন্তু তাদেরকে মুক্তি করে। কারণ তারা প্রত্যেকে মৃত্যুর প্রহর গুনছে, তারা প্রত্যেকে অসুস্থতার সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদের এক একটা মৃত্যু আপনাদেরকে দায় নিতে হবে। আমি আবার বলতেছি, এক একজন মৃত্যুর দায়, যদি একজন মৃত্যু আজকের পর থেকে মৃত্যুবরণ করে কোনো সদস্য, বিডিআর সদস্য, নিরপরাধ বিডিআর সদস্য, সেটার দায়ভার সরকারকে নিতে হবে। ফয়জুল ভাই, আপনি আপনাদের কালকের প্রোগ্রামে যাচ্ছেন, আপনি পৌঁছে গিয়েছেন ওইখানে অলরেডি। তো কি দেখছেন, মানে আপনাদের কর্মসূচি কি, কালকে কি পরিকল্পনা? 9 তারিখে যদি সরকার যদি আপনাদের সাথে আগের মতোই আচরণ করে, সেই ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আপনারা নিয়ে রেখেছেন কিনা? ফয়জুল ভাই, আমাকে প্রশ্ন করে নাই তো। হ্যাঁ ফয়জুল ভাই, আপনাদের ওইখানকার সর্বশেষ অবস্থা জানান। আপনারা কতজন এসছেন, কালকে কি পরিকল্পনা, রায়কে ঘিরে আপনাদের কি প্রস্তুতি নিয়েছেন? আচ্ছা, আমরা আজিজ ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি। আজিজ ভাই বলেন, কি অবস্থা আপনাদের, সবশেষ কি প্রস্তুতি কি? জি, আসসালামু আলাইকুম। আমি বীর মুক্তিযোদ্ধা ডিএডি আব্দুর রহিম সাহেবের ছেলে। ধন্যবাদ ইলিয়াস ভাই। আমরা ছাত্র জনতা
ভারতের যে হ্যাঁ, ধন্যবাদ ইলিয়াস ভাই ধন্যবাদ। জি ফয়জুল ভাই বলেন, আপনি বলেন, ফয়জুল ভাই বলেন, আমরা আজিজ ভাইয়ের কাছে পরে যাচ্ছি। ধন্যবাদ ইলিয়াস ভাই। আমরা ছাত্র জনতার আহ্বানে সাড়া দিই। ধন্যবাদ ইলিয়াস ভাই। আমরা ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে আমরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হচ্ছি। ধন্যবাদ ইলিয়াস ভাই। আমরা ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে পুরা বাংলাদেশ থেকে আমরা সকল বিডিআর সদস্য ক্ষতিগ্রস্ত 2009 সালের সকল ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য আমরা একাত্র হচ্ছি। কারণ ভারতের যে আগ্রাসন সর্বপ্রথম পেরেক মেরেছে 2009 সালে, সর্বপ্রথম পেরেক মেরেছে 2009 সালে পিলখানাকে দিয়ে শুরু করেছে। আর এই ঘটনায় আমার 57 জন সেনা কর্মকর্তা সহ সর্বমোট 74 জন শহীদ হয়েছেন এবং পুরা বাংলাদেশে পিলখানার ভিতরে এবং বাইরে প্রতিটা স্থাপনায় আমরা 18,519 জন চাকরিচ্যুত হয়েছি এবং 18,800 কতজন যেন এখনো আমাদের কারাগারে বর্তমানে অবস্থান করতেছেন। তো আমরা আমাদের জেলবন্দি ভাইদেরকে মুক্তি করার উদ্দেশ্যে এবং আমাদের চাকরি ফেরত পাওয়ার উদ্দেশ্যে আমরা ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে আমরা সকলে শহীদ মিনারে আমরা আসতেছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশে প্রতিটি থানায়, প্রতিটি জেলায় এনএসআই এবং ডিএসবি উনাকা ফোন দিয়ে বলতেছেন আপনারা কেউ যাবেন না, ওখানে আপনারা কেউ যাবেন না, আমাদেরকে বারবার নিষেধ করতেছে। কিন্তু আমরা কারো নিষেধ আমরা শুনবো না। আমরা আমাদের জেলবন্দি ভাইদেরকে মুক্তি করার জন্য এখানে আমি ফাঁসি থেকে নিয়ে খালাস পর্যন্ত আমাদের যে বন্দিগুলো আছে, আমরা এই বন্দি ভাইদেরকে ছাড়া আমরা ঘরে ফিরবো না। আর দ্বিতীয়ত 18,519 জনের চাকরি আমাদের পূর্ণ বহাল করা ছাড়া আমরা থেকে এখানে ফিরবো না। আমরা শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করব এবং বিক্ষোভে যাব। আমরা কোনো প্রকার বিশৃঙ্খলাতে যাব না, কোনো প্রকার ধ্বংসাত্মমূলক কাজে যাব না। যেন আমাদের উপরে কোনো ধরনের ন্যাক্কারজনক ভাবে কোনো ধরনের যেন আমাদেরকে আনসার লীগ অথবা রিক্সা লীগ এগুলো যেন বানানো না হয়। কারণ আমরা ছাত্র জনতার ব্যানারে আমরা আসতেছি, এই প্রোগ্রামে ছাত্র জনতার ব্যানারে আসতেছি। আমরা পরিকল্পনা অনুযায়ী আমরা যেটা জানতে পারছি আমাদেরকে আনসার লীগ অথবা রিক্সা লীগ বানানোর চেষ্টা করতেছে। ইনশাল্লাহ আগামীকালকে আমরা আশা করব আমাদের যে সমস্ত সেনা কর্মকর্তারা বিভিন্নভাবে এই পিলখানার ঘটনা নিয়ে চাকরিচ্যুত হয়েছেন, উনারাও আমাদের সহযোগিতায় সকলে আসবেন এবং আমাদের শহীদ ফ্যামিলি সকলে এখানে আসবেন। আমরা এটার সঠিক বিচার চাচ্ছি এবং এই ঘটনার জন্য একমাত্র কোনো বিডিআর দায়ী না। এই ঘটনার জন্য তৎকালীন সরকার ক্ষমতা থাকা অবস্থায় যিনি ছিলেন উনি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পিলখানায় 2009 সালে 26শে ফেব্রুয়ারি কোনো প্রকার বিদ্রোহ হয় নাই, এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। যদি হত্যাকাণ্ড না হতো তাহলে আপনারা দেখেন পিলখানাতে ভারতীয় বাইনোকুলার, ভারতীয় অস্ত্রের রাউন্ড এবং ভারতীয় সিলিং কিভাবে আসলো, সাংবাদিক মুন্নিশা বারবার গেটে কিভাবে গেছে এবং একজন সৈনিকের নাম কিভাবে জানে। এখানে এমন কিছু সৈনিক সাজানো হয়েছে এখানে, ওরা কিন্তু কখনো বিডিআর এর সৈনিক না, এরা কেউ বিডিআর এর সৈনিক না। এখন আপনাদের কাছে আরো প্রশ্ন রাখতেছি, বিভিন্ন রকমের ফ্ল্যাগ বান্ধা মুখের ভিতরে এরা কারা ছিল আপনার কাছে প্রশ্ন রাখতেছি। এবং ঘটনার আগের দিন, হত্যাকাণ্ডের আগের দিন শেরাটন হোটেলে কে মিটিং করছিল, কার জন্য খানার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, এই জিনিসগুলো আপনারা সকলে জানতে হবে। এখন সকলে জানে যে শুধু পিলখানাতে করছে, সঠিক হত্যাকাণ্ডটা পিলখানা করছে, কিন্তু পরের দিন আজিজ ভাই আমরা ফয়জুল ভাইয়ের কথা বুঝতে পেরেছি। আজিজ ভাই জি আপনি বলেন। আনমিউট করে নিন আপনি। জি, আমি অ্যাডভোকেট আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা ডিএডি আব্দুল রহিম সাহেবের ছেলে। আমার পরিচয়টা হচ্ছে, আমি বীর মুক্তিযোদ্ধা ডিএডি আব্দুল রহিম সাহেবের ছেলে, যাকে 2009 সালের ঘটনায় আসামি করার পর তাকে রাজসাক্ষী হওয়ার জন্য অনেক চাপ প্রয়োগ করে এবং তাকে জেলখানায় নিয়ে নির্মমভাবে নির্যাতন করে তাকে
মৃত্যুবরণ করতে হয়। তো আমি আজকে হাসিনুর স্যার আছেন এবং অন্যান্যরা আছেন এবং বাংলাদেশের আপামর জনতাকে একটি তথ্য দিতে চাচ্ছিলাম যে আমাদের এই বিডিআরটাকে কিভাবে ধ্বংস করা হয়েছে। মূলত আমাদের সেনা অফিসাররা যখন আনসারে কর্মরত হন, তিনি হন আনসারের একজন অফিসার। যদি উনি সিভিল ডিফেন্সে যান তাহলে হন তিনি সিভিল ডিফেন্সের অফিসার। আর সেই একই কর্মকর্তা যদি আমাদের র্যাবে যান তাহলে হন তিনি র্যাবের অফিসার। কিন্তু আমাদের শুধুমাত্র বিডিআরে 2009 সালে যখন একটা হত্যাকাণ্ড ঘটানো হয় পিলখানায়, তখন আমাদেরকে ভাগ করা হয় কিভাবে, যে উনি ছিলেন বিডিআরের অফিসার না, উনি ছিলেন সেনা অফিসার, আর আমাদেরকে করা হলো কি বিডিআর। মানে এই ভাগ করার মাধ্যমে কি করা হলো, এই আমাদেরকে মানে এই এত বড় ঘটনাটা অন্যদিকে ডাইভার্ট করা হলো। কারণ হচ্ছে যে যদি বিডিআর পরিচয়ে যদি এই তদন্ত হইতো তাহলে সঠিক রহস্য, সঠিক তথ্য বাইর হয়ে আসতো। তাহলে আমি মনে করি যে 2025 সালটা হচ্ছে সত্য উন্মোচনের একটি বছর। কারণ হচ্ছে আমরা তো এখনো সবাই মনে করি যে সেনা অফিসার মারা গেছে, তাহলে তারা তো কর্মরত ছিলেন বিডিআরে, তাহলে তারা কিভাবে সেনা অফিসার হয়? মূলত সেনাবাহিনী এবং বিডিআর কে মুখোমুখি করা হয়েছে এই শব্দ দ্বারা, এবং দুইটা বাহিনীকে ধ্বংস করা হয়েছে, সেনাবাহিনী এবং বিডিআর দুইটাকে আলাদা করা হয়েছে এবং তাদেরকে ধ্বংস করা হয়েছে। তা আমার মূল পয়েন্ট হয়েছে এই জায়গায় যে আমরা কিভাবে এই দেশবাসী মেনে নিলাম যে তারা সেনা অফিসার ছিল। তাহলে আমাদের যে শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ সাহেব কি সেনা অফিসার ছিলেন না ওই দিন বিডিআর এর অফিসার ছিলেন? তার মানে হচ্ছে যে একটি সূক্ষ্ম পরিকল্পনা এবং সূক্ষ্ম একটি ছকের মাধ্যমে ষড়যন্ত্রটা কি করা হয়েছে, গোনা হয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সবাই এই দিকটা একটু খেয়াল রাখবেন। সরি যে আমার ব্যাটারি চার্জ শেষ হয়েছে, এজন্য আমি ধন্যবাদ আজিজ ভাই, ধন্যবাদ আজিজ ভাই, ধন্যবাদ অ্যাডভোকেট পারভেজ ভাই। পারভেজ ভাই, আপনার কাছে যতটুকু যে শাকিল ভাই যে বক্তব্যটা, এটা শাকিল ভাইয়ের সাথে আমার কদিন ধরে কথা হচ্ছিল যে এই যে কোন জায়গায় বিচার হবে এটার যে একটা জটিলতা তৈরি হয়েছে এবং সেটা এখনো পর্যন্ত তারা প্রজ্ঞাপন করেনি। সেখানে দেখা যাচ্ছে যে মানে বিচারের কাজ বোধহয় ওরা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে কাগজপত্রে যে ওই আলিয়া মাদ্রাসার ওইখানেই হবে নাকি? জি, কিন্তু আমি একটু সুবিধা নিতে চাই এটা বলছি এই কারণে যে দেবার মতো আমার কনস্টিটিউশনে, আমার সংবিধানে লট অফ অপরচুনিটিস। আপনি দেখেন একই মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সাহেব কনভিক্টেড, সেম মামলায় শফিক রহমান সাহেব কনভিক্টেড ছিলেন। শফিক রহমান সাহেব একটু সুবিধা নিলেন, 1 বছরের জন্য ওনার সাজা স্থগিত করলেন, উনি এখন ফ্রি। মাহমুদুর রহমান সাহেব সারেন্ডার করে জেলে গেলেন, আবার জামিন নিয়ে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে আসলেন। তার মানে হচ্ছে আমি আর্টিকেল 49টা, আমার সংবিধানের আর্টিকেল 49টা একটু আমি শোনাতে চাচ্ছি। কোন আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্ব ও বিরাম মঞ্জুর করিবার এবং যে কোনো দণ্ড মৌকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে। তার মানে হচ্ছে গভর্নমেন্ট যদি চায়, সদিচ্ছা যদি চায়, বা আমরা তাদেরকে সদিচ্ছা প্রদর্শন করাতে বাধ্য করতে পারি, তাহলে আমাদের যারা ভেতরে আছেন তাদের তদন্তের পরে কি হবে সেই অপেক্ষায় এই দণ্ড স্থগিত করে যাদের দণ্ড হয়েছে, বললাম না যে